দর্শক, আমরা এই পদোন্নতির বিষয়টি নিয়ে আরো সার্বিকভাবে আলোচনা করতে চাই। আমাদের সাথে নিউজ রুম থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমদাদ হক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনিও নিশ্চয়ই আপনার প্রতিবেদনটি দেখছিলেন, নিশ্চয়ই দেখেছেন। তো এই যে পদোন্নতি হচ্ছে, 250 কর্মকর্তাকে প্রশাসনে পদোন্নতি দেওয়া হচ্ছে, যাদের অনেকের নামে অভিযোগ রয়েছে, আওয়ামী সরকারের আস্থাভাজন হিসেবে অভিযোগ এসছে। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আসলে? কাজ করতে গিয়ে যেটা দেখলাম আর কি, যে আমলারা সব সময় শক্তিশালী। এটা শুধু বিএনপি সরকারের আমলে না, বিগত আওয়ামী লীগের আমলে তারা আরও শক্তিশালী ছিল। বলা হয়ে থাকে যে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্ট হওয়ার পেছনে কার্যকর ভূমিকা যারা পালন করেছিলেন, একদমই কাজের অভিজ্ঞতা থেকে বলছি যে আমলাদের ভূমিকাটা কোনো অংশেই কম না। সেই সময়ে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ জনকল্যাণে সিদ্ধান্ত নিলেও সেগুলো বাস্তবায়ন হয়নি। সেই সময় তার আশেপাশে যেসব আমলারা ছিলেন তাদের কারণে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের কথা বলছি, যে করোনার পরের সময়টাতে আমলারা সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমনভাবে জাপটে ধরে জেঁকে ধরে তার আশেপাশে কোনো রাজনীতিবিদদের যাওয়ার সুযোগ ছিল না। জুলাইয়ের পরে জনপ্রশাসনে পরিবর্তনের একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল, সেগুলো বাস্তবায়ন হয়নি। বিশেষ করে এই আমূল পরিবর্তনের জন্য জনপ্রশাসন পরিবর্তন সংক্রান্ত একটা কমিটিও গঠন করা হয়েছিল। অন্যান্য কমিশনগুলো রিপোর্ট দিলেও এই কমিশনের রিপোর্ট আলোর মুখ দেখেনি। এর বড় একটা কারণ হচ্ছে আমলাতন্ত্রের বাধা। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, দেশবাসীও দেখেছেন যে প্রধানমন্ত্রী ব্যয় সংকোচন নীতিতে বিশ্বাসী। তিনি নানা ধরনের নির্দেশনা দিয়েছেন। তার গাড়িবহরের 18 জন মন্ত্রীর গাড়িবহর থেকে নিরাপত্তার প্রোটোকল সরিয়ে নিয়েছেন। ব্যয় সংকোচন নীতিতে অনেকগুলো নির্দেশনা দিয়েছেন, সেগুলো বাস্তবায়ন হচ্ছে না আমলাদের কারণে। এখন এই পদোন্নতির ধারাবাহিকতায় সেই রকমভাবে আমলাদের একটা কঠোর ভূমিকা রয়েছে, যে তারা তাদের নিজেদের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়ে বাকি সব কাজগুলো করে। সরকারের দিক থেকে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়, কিন্তু তারা আগে তাদের নিজেদের স্বার্থটা দেখার পর সেটা যুক্তিযুক্ত হলে দেন তারা সেটা সেইভাবে বাস্তবায়ন করে। অনেকেই বলছেন যে অভিযোগপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে পদোন্নতি দেওয়ায় প্রশাসনে আরো গোলমাল পাকিয়ে যেতে পারে। আপনার অভিজ্ঞতা কি বলে? অভিজ্ঞতা হচ্ছে যে বিসিএস প্রশাসনে যাওয়ার বড় একটা পূর্ব শর্ত হচ্ছে মেধা, ডেফিনেটলি। এরপরে প্রশাসন ক্যাডার হোক অথবা অন্যান্য সরকারি চাকরিতে যে কোনো সেক্টরে যাওয়ার পর তার চাকরির পজিশনটাকে পাকাপোক্ত করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নেটওয়ার্কিং। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এদিক থেকে খুবই সিদ্ধহস্ত। তারা সব সরকারের আমলে সব ধরনের কর্মকর্তাদের সাথে সম্পর্ক ভালোভাবে মেনটেন করে বলেই এই নানা কারণে অভিযুক্ত হওয়ার পর, ইনফ্যাক্ট আমরা এই নিউজে দেখিয়েছি যে তারা লঘুদণ্ড পেয়েছে, গুরুদণ্ড পেয়েছে, নিজের অনিয়ম দুর্নীতির কারণে অবসরে চলে যেতে বাধ্য হয়েছে। এরপরেও তাদের পদোন্নতির তালিকায় নাম ছিল। আপনাকে অনেক ধন্যবাদ ইমদাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই বিষয়ে আমরা আরো একটু বিস্তারিত আলোচনা করতে চাই। দর্শক, আমাদের বিশেষ প্রতিনিধি ইমদাদ হকের সাথে এতক্ষণ কথা বলছিলাম। আমাদের সাথে অতিথি হয়ে অনলাইনে যুক্ত হয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ জনাব ফিরোজ মিয়া। জনাব ফিরোজ মিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি দেখছিলেন। 250 প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হচ্ছে, যাদের অনেকের নামেই কিছু না কিছু অভিযোগ রয়েছে। তো আপনার কাছে আমার প্রশ্ন জানতে চাই, সুপিরিয়র সিলেকশন বোর্ড যারা রয়েছে, এসএসবি, তাদের পারফরমেন্সটা এখানে কেমন হলো? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আপনার প্রশাসনে একটা আমলাতন্ত্রের দুষ্টচক্র গড়ে ওঠে। এই দুষ্টচক্র সবসময় আপনার পদোন্নতি পদায়নগুলি নিয়ন্ত্রণ করে। দোষ পড়ে কিন্তু রাজনীতিবিদদের। এই ক্ষেত্রেও দেখা যায় এসএসবি আছে যে তারা কিন্তু শুধু পদোন্নতি এই বিষয়টাকে জায়েজ করে। তাদের সকল মেম্বার সবার বিষয়গুলি জানেন কি না, কাকে পদোন্নতি দেওয়া হবে কাকে দেওয়া হবে না, এটা অতীতে দেখা গেছে এ ব্যাপারে সন্দেহ আছে। তারা সবাই সবকিছু জানে না, মাত্র একজন বা দুইজন সবকিছু জানতেন এবং তারাই নিয়ন্ত্রণ করতেন। এই ক্ষেত্রেও তাই হয়েছে। হয়তো আপনার এসএসবি সব এই যে আপনার অনিয়মের কথা বলছেন, সব সদস্য হয়তো এই অনিয়মগুলি তাদের জানাও নাই। আপনার কাছে জানতে চাই, এই যে আমলাতন্ত্রের একটি দুষ্ট চক্র আপনি বলছিলেন, কোনোভাবেই তাদেরকে ভাঙা যাচ্ছে না, এর থেকে কি কোনো প্রতিকারের উপায় নেই? প্রতিকারের উপায় যদি আপনার বিধি মতন কাজ করা হয়, যেমন
সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব পদে নিয়োগ দেওয়ার এবং পদোন্নতি দেওয়ার যে বিধিমালা আছে 2002 সনে, ওই বিধিমালা অনুযায়ী যদি পদোন্নতি দেওয়া হয় এসব ঘটবে না। ওই বিধিমালা অনুযায়ী আপনার প্রথম হইছে একজন কর্মকর্তার সামগ্রিক তার চাকরিকালীন সময়ের কাজের প্রকৃতি এবং গুরুত্ব, তার ব্যক্তিগত সুনাম এবং তার সারা জীবনের চাকরির রেকর্ড এবং এসিআর, এইগুলি বিবেচনায় যারা নাকি উত্তীর্ণ হবে তারাই পদোন্নতি পাবে। দুর্নীতির দায়ে কেউ যদি দণ্ডপ্রাপ্ত হয়ে থাকে বা অভিযুক্ত, তার তো সুনামই থাকে না। তো যার সুনাম ভালো না, তাকে তো এই বিধিমালা অনুযায়ী পদোন্নতি দেওয়ার কোনো সুযোগই থাকে না। যদি এরকম হয়ে থাকে, পদোন্নতি দিয়ে থাকে, তাহলে এই দায়ভার এসএসবি জানুক বা না জানুক, এসএসবিকেই বহন করতে হবে। জনাব ফিরোজ মিয়া, আপনিও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। এর আগেও বেশ অনেকবার প্রশাসনিক রদবদল বা প্রশাসনিক পদোন্নতি নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে, সমালোচনার জন্ম দিয়েছে। আপনার কি মনে হয় এবারের পদোন্নতিটাও কি তেমন কোনো সমালোচনা হয়ে থাকবে ইতিহাসে? আমরা কিন্তু অতীত থেকে বেরোতে পারছি না। আপনার অতীতে যা অনিয়ম হচ্ছে, দিন দিন দেখা যাচ্ছে অনিয়মের মাত্রা বাড়ছে এবং এই যে দুষ্ট চক্রটা আমলাতন্ত্রের, এইটা অতি শক্তিশালী হয়ে উঠছে। এই দুষ্ট চক্রটা কে যদি আপনার রাজনীতিবিদরা ভাঙতে না পারেন, তাহলে কিন্তু আপনার সমগ্র দেশই এর ফল ভোগ করবে এবং জনসেবা ব্যাহত হবে এবং আপনার সরকারকেও এর খেসারত হয়তো বা দিতে হতে পারে। এই জন্য আমার মনে হয় সরকারকে এই ব্যাপারে কঠোর হয়ে আমলাতন্ত্রের যে দুষ্ট চক্র আছে এটাকে ভাঙ্গা। জনাব ফিরোজ মিয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়ার সঙ্গে।